আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। পুতুলের গুলশানে ফ্ল্যাট ক্রোকে দুদককে আদালতে আদেশ, দুর্নীতি মামলার আসামিদের সম্পদ বিক্রি রোধে ব্যবস্থা গ্রহণ। অবৈধ সরকারের অন্যায় আদেশ পালনে সৎ পুলিশ সদস্যদের মাশুল দিতে হচ্ছে বললেন প্রধান উপদেষ্টা, জাতীয় পুলিশ সপ্তাহের উদ্বোধন। বাংলাদেশ এখন আর আইএমএফ ও বিশ্ব ব্যাংকের উপর নির্ভরশীল নয় বললেন অর্থ উপদেষ্টা, বাড়তি শুল্ক প্রত্যাহারের ক্ষেত্রে আলোচনা অব্যাহত। এবং চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে টাইগারদের 64 রানের লিড, সাদমানের সেঞ্চুরি ও ওপেনিংয়ে সেঞ্চুরি পার্টনারশিপের উপর মিডল অর্ডারে বিপর্যয়। Primacy in build. German technology, Bangladesh's first Thermix rod, Salam Steel Thermax. ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দুর্নীতির অভিযোগ থাকায় শেখ হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের গুলশানের ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছে আদালত। আদেশের বিষয়ে দুদক মহাপরিচালক জানিয়েছেন, হাসিনা পরিবারের সদস্য সহ দুর্নীতি মামলার আসামিরা যাতে তাদের সম্পদ বিক্রি করতে না পারে সে কারণে সব কিছু জব্দ করার আবেদন করেছে দুদক। রিপোর্টে আরও জানাচ্ছেন রোকসানা আমিন। দুর্নীতির নানা অভিযোগে শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে রাজধানীর গুলশানে থাকা একটি ফ্ল্যাট জব্দ করতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছেন আদালত। পুতুলের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মনিরুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক জাকির হোসেন এই আদেশ দেন। ফ্ল্যাটটির দেখাশোনার জন্য একজন রিসিভার নিয়োগ চেয়ে দুদকের করা আবেদন মঞ্জুর করেছেন আদালত। বিকেলে সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে আদালতের আদেশের বিষয়ে কথা বলেন দুদক মহাপরিচালক। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের অনুসন্ধানকালে এবং তদন্তকালে অভিযোগ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যদি সম্পদ সংক্রান্ত বিষয়গুলো তারা যদি অন্যত্র বিক্রি বা হস্তান্তর স্থানান্তর করার চেষ্টা করেন, সেই ধরনের তথ্য আমাদের অনুসন্ধানকারী দল কিংবা তদন্তকারী কর্মকর্তাদের কাছে এসে থাকলে তারা এই বিষয়ে আদালতের অনুমতিক্রমে এই কার্যক্রমগুলো গ্রহণ করে থাকেন। এটা যে কোনো অনুসন্ধান তদন্তের ক্ষেত্রেই প্রযোজ্য। এছাড়া অবৈধ সম্পদ সহ ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী আকম মোজাম্মেল হকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 10,34,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রাখা এবং তার নামেও 3টি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট 8,32,00,000 টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এরই মধ্যে 27 এপ্রিল প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশও দিয়েছেন আদালত। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। পুলিশ সপ্তাহ 2025 উদ্বোধন করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, অবৈধ সরকারের অন্যায় আদেশ পালন করতে গিয়ে জনরোষের মুখে পড়েছে বাংলাদেশের পুলিশ বাহিনী। তিনি বলেন, আগে পুলিশ ছিল দলীয় বাহিনী, এই জন্যে সৎ পুলিশ সদস্যদের মাশুল দিতে হচ্ছে। প্রিয় দর্শক, বাকিটা জানাচ্ছেন মুস্তফা মল্লিক। রাজারবাগ পুলিশ লাইন্সে 3 দিনের পুলিশ সপ্তাহ 2025 উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকারের 15 বছরে পুলিশ দলীয় কর্মীর ভূমিকায় ছিল। স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে। অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাশুল দিতে হয়েছে। পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব সৃষ্টি হয়েছিল। সরকার পরিস্থিতির উন্নতির জন্য যা কিছু প্রয়োজন সব রকমের ব্যবস্থা নিয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে জাতির উদ্দেশ্যে দিয়ে একাধিক ভাষণে আমি বলেছি, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে
দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয়, সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব। মনে রাখবেন, কোনো ব্যক্তি যদি অন্যায় বা অনিয়মের মাধ্যমে নির্বাচিত হয়, সে ব্যক্তির দ্বারা ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয়। নির্বাচনের আগের সময়টা অনেক কঠিন সময়। আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে। আমি আগেও বলেছি, আবারও আপনাদেরকে নিয়ে স্মরণ করিয়ে দিচ্ছি সবাইকে, আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি। অশুভ চক্র আমাদের স্বপ্নকে, আমাদের ঐক্যকে ভেঙে দিতে সব শক্তি নিয়ে চেষ্টা করছে এবং চেষ্টা আরো কঠোরতর করবে। একে প্রতিহত করার জন্য আপনাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, মানুষের অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় পুলিশকে যথাযথ ভূমিকা রাখতে হবে। গত বছরের 11 জানুয়ারি থেকে চলতি বছরের 28 ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে 62 জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক প্রদান করা হয়। পদকপ্রাপ্তদের ব্যাচ পরিয়ে দেন প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ব্যবসা বাণিজ্য এবং শিক্ষার্থীদের জন্য বৃত্তি কর্মসূচির বিনিময়ে বৃদ্ধির জন্য আজারবাইজানের সাথে যোগাযোগ বাড়াতে সম্মত হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজারবাইজানের উপপররাষ্ট্রমন্ত্রী এলিনির মাম্মাদভ এবং প্রধান উপদেষ্টার মধ্যে বৈঠক হয়। ঢাকায় আজারবাইজানে একটি দূতাবাস খোলা এবং ঢাকা ও বাকুর মধ্যে সরাসরি ফ্লাইট চালুর উপরও জোর দেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা উপমন্ত্রীকে বলেন, সরাসরি ফ্লাইট চালু হলে বাংলাদেশি শিক্ষার্থীরা দেশটিতে জ্বালানি খাত নিয়ে পড়াশোনা করার সুযোগ পাবে। একই সাথে আজারবাইজানের শিক্ষার্থীরা বাংলাদেশে টেক্সটাইল খাতের শিক্ষায় আগ্রহী হবে। বৈঠকে বাংলাদেশ এবং আজারবাইজানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার উপর বিশেষভাবে আলোকপাত করা হয়, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, প্রযুক্তি, অবকাঠামো এবং সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে। বাংলাদেশ এখন আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF এবং বিশ্ব ব্যাংকের উপর নির্ভরশীল নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে একথা বলেন অর্থ উপদেষ্টা। অন্যদিকে IMF এর ঋণের তৃতীয় এবং চতুর্থ কিস্তির ছাড় এখনই হচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। রিপোর্টে আরও জানাচ্ছেন সাদি মাহমুদ। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক। পরে সভার বিস্তারিত তুলে ধরেন অর্থ উপদেষ্টা। আলোচনায় উঠে আসে উপদেষ্টার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের কিস্তি নিয়েও প্রশ্নের মুখোমুখি উপদেষ্টা। তো সার্বিকভাবে কিন্তু ওই যে এখন IMF ডিপেন্ডেন্ট আমরা না, এখন আর ওই দিন চলে গেছে। IMF বা ওয়ার্ল্ড ব্যাংক ডিপেন্ডেন্ট না, তবে ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট ঋণটা ওরা তো বলছে আমরা এসে করবো, তো আমরা বাকিগুলো আমরা প্রসেস করবো। IMF বেসিক্যালি ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিদের ডিউ ডিলিজেন্সটা ওরা করে, অন্যদের ওই এক্সপার্টাইজ ওরা করার কথা ওরা, কারণ ফরেন এক্সচেঞ্জ মার্কেট দেখে, ট্রেড ব্যালেন্স দেখে, ব্যাংকিং সেক্টর দেখে, তো সেটা ওরা তো বলে স্যাটিসফ্যাক্টরি, কিন্তু ওদের শর্তের সাথে আমাদের কিছুটা তাও একটা স্টিকিং পয়েন্ট। ইকোনমিক রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে NBR চেয়ারম্যান বলেন, ঋণ পাওয়ার ব্যাপারে এখনও আশা ছাড়ছে না সরকার। কিছু জায়গায় এখন পর্যন্ত আমরা এগ্রিমেন্টে আসতে পারিনি, ছোট্ট IMF এর সাথে বিশেষ করে, সেটাও এখনো নেগোসিয়েশন চলছে। হয়তো আমরা এটাতে একটা পরিস্থিতি একটা এগ্রিমেন্টে আমাদের আসবে। বাড়তি শুল্ক প্রত্যাহারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা অব্যাহত রাখার কথাও জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট। চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় দিনে 64 রানের লিড নিয়েছে বাংলাদেশ। সেঞ্চুরি করে ক্যারিয়ারের সেরা 120 রানের ইনিংস খেলেছেন ওপেনার সাদমান। তবে শেষ সেশনে 4 উইকেট হারিয়ে দিন শেষে টাইগারদের সংগ্রহ 7 উইকেটে 291 রান। মিরাজ 16 এবং তাইজুল 7 রানে অপরাজিত থেকে তৃতীয় দিন শুরু করবে।
আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। কানাডায় জাস্টিন ট্রুডোর দল ক্ষমতাসীন লিবারেল পার্টির বিশাল ব্যবধানে জয়, আবারও প্রধানমন্ত্রী হলেন মার্ক কার্নি। বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের পৃষ্ঠপোষকতায় গ্রো ইয়োর লিডার ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হল টেক কানেক্ট, এম্পাওয়ারিং ইউথ টু বিকাম গ্লোবাল সিটিজেন্স প্রজেক্ট উপস্থাপনা। এখানে অংশ নেওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থী প্রতিনিধিরা বলেছেন, এই ধরনের আয়োজনে শিক্ষার্থীদের বিশ্ব নাগরিক হতে কয়েক ধাপে এগিয়ে নেবে। পাশাপাশি বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে উপস্থাপনের একটি প্ল্যাটফর্ম তৈরি হবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে অংশ নেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবির, বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কোর উপসচিব জুবাইদা মান্নান সহ অন্যরা। যখন অন্যান্য দেশের সাথে আমাদের ছেলেপেলেগুলো আমার বাংলাদেশের নকশি কথা, আমাদের রূপকথা, আমাদের গান, আমাদের বাউল সঙ্গীত লালন নিয়ে যখন তারা কথা বলবে, ছবি আঁকবে, গান শোনাবে, যখন আফ্রিকা, নাইজেরিয়া থেকে, কেনিয়া থেকে ওরা সাফারির গল্প বলবে, ওদের নিজস্ব রূপকথা বলবে, ওদের গান শোনাবে, তাহলে আমাদের এই যে পুরো মহাবিশ্ব আমার একটা প্ল্যাটফর্মে চলে আসছে এবং আমার বাচ্চারা আমরা এটাতে এনরিচ। এবারে আইনবিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। প্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনে এখন আপনাদের নিয়ে যাচ্ছি কানাডায়। কানাডার সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল পার্টি বিশাল ব্যবধানে জয় পেয়েছে। এর ফলে মার্ক কার্নি আবারও কানাডার প্রধানমন্ত্রী হলেন। প্রাথমিক ফলাফল অনুযায়ী লিবারেল পার্টি পার্লামেন্টে 343 আসনের মধ্যে 168টি আসনে এগিয়ে। বিরোধী দল কনজারভেটিভ পার্টি পেয়েছে 144টি আসন। এককভাবে সরকার গঠন করতে তাদের 172টি আসনে জয়ী হতে হবে। এদিকে বিজয়ী ভাষণে নবনির্বাচিত প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, কানাডা কখনোই ট্রাম্পের হুমকির কাছে নতি স্বীকার করবে না। কানাডার প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধানমন্ত্রী প্রার্থী পিয়েরে পেলিয়েভার পরাজয় মেনে নিয়েছেন। বিশ্ব নেতারা মার্ক কার্নিকে অভিনন্দন জানাচ্ছেন। প্রিয় দর্শক, এবারে কৃষি সংবাদ। পাকিস্তানি লং জাতের বাসমতি ধান চাষ করে সফল হয়েছেন যশোরের এক কৃষি উদ্যোক্তা। বাংলাদেশে অনুকূল আবহাওয়ায় উন্নত জাতের এই ধান আবেদে ফলন দেখে অনেকেই আগ্রহী হচ্ছেন। এবারে প্রকৃতি সংবাদ। বাগেরহাটে নারী শ্রমিকদের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, আইনি অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক সুরক্ষায় প্রবেশাধিকারের জন্য শোভন কাজ এবং কমিউনিটি স্থিতিস্থাপকতা বৃদ্ধিকরণ প্রকল্পের অবহিতকরণ সভা হয়েছে। দাতা সংস্থা ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশের সহযোগিতায় ফকিরহাট উপজেলার লকপুর ইউনিয়ন পরিষদে সভার আয়োজন করে উন্নয়ন সংস্থা কর্মজীবী নারী। প্রকল্প কর্মকর্তা রুবেল আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। পুঁজিবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগ ঐক্য পরিষদ। অন্তর্বর্তী সরকারের কাছে রাশেদ মাকসুদের পদত্যাগের এক দফা দাবি জানিয়ে বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি বলেন, অব্যাহত দরপতনে বিনিয়োগকারীরা নিঃস্ব হয়ে যাচ্ছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে গণজামায়াতের ঘোষণা দিয়েছেন বিনিয়োগকারীরা। সালমান রহমান, লোটাস কামাল থেকে শুরু করে আজিজ খান, যারা আমার আপনার টাকা লুণ্ঠন করেছে, এই সমস্ত ঈশ্বর কোম্পানিকে আইনের আওতায় আনুন।
তাদের কাছ থেকে ইস্যুমূল্য আমাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। এর বিকল্প কোনো কিছু নেই। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, মোহামেডানকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আবাহনী টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন, সব মিলিয়ে 24তম লিগ শিরোপা জয়। এবারে খেলার খবর। প্রিয় দর্শক, এখনকার খেলার খবরে পুরোটা জুড়েই রয়েছে ক্রিকেট। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডানকে 6 উইকেটে হারিয়ে টানা তৃতীয় শিরোপা জিতেছে আবাহনী। 15 বছর ধরে শিরোপা অধরা রয়ে গেল মোহামেডানের। প্রথমে ব্যাট করতে নেমে 7 উইকেটে 240 রান করে মোহামেডান। জবাবে ব্যাট করতে নেমে 40 ওভার 4 বলে জয় পেয়ে যায় আবাহনী। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন তানভীর আহমেদ। মিরপুরের হোম অফ ক্রিকেটে ডিপিএলের অলিখিত ফাইনালে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী মোহামেডান। ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার রনি তালুকদার ও তুষারের 50 রানের পার্টনারশিপে ভালো শুরু পায় মোহামেডান। 16 রান করে প্যাভিলিয়নে ফিরে যান তুষার। রনি তালুকদারের ব্যাট থেকে আসে 45 রান। 124 রানে 4 উইকেট হারিয়ে বিপদে পড়ে সাদা কালোরা। এরপর মাহমুদুল্লাহ রিয়াদ ও আরিফুল ইসলামের 90 রানের পার্টনারশিপে বিপদ কাটিয়ে ওঠে মোহামেডান। মাহমুদুল্লাহ ও আরিফুল দুজনের 50-তে 240 রানের সংগ্রহ পায় মোহামেডান। জবাবে 108 রানে 4 উইকেট হারিয়ে হারের শঙ্কা জাগে আবাহনীর। এরপর জিসান আলমের 53 রানের ইনিংসে বিপদ কিছুটা কাটিয়ে ওঠে আকাশী নীলরা। মোহাম্মদ মিথুন ও মোসাদ্দেক হোসেনের অপরাজিত 135 রানের পার্টনারশিপে শিরোপা নিশ্চিত হয়ে যায় আবাহনীর। মিথুন করেন অপরাজিত 66, মোসাদ্দেক 78 রানে অপরাজিত ছিলেন। এ নিয়ে রেকর্ড 24 বার ডিপিএল শিরোপা জিতল আবাহনী। খেলোয়াড় ও কোচরা বলছেন আত্মবিশ্বাস থেকেই এই শিরোপা এসেছে। মাঠের ক্রিকেট ভালো খেলে যে চ্যাম্পিয়নশিপ অর্জন করা যায় সেটা একটা বড় তৃপ্তি অন্তরে কাজ করে এবং ইমোশনে কাজ করে। আমার মনে হয় এবারে আবাহনীর সেই চ্যাম্পিয়নশিপটা সেই ধরনের একটা বিষয় কাজ করছে প্রতিটা প্লেয়ার, ম্যানেজমেন্ট, প্রতিটা মানুষের। কেউ না কেউ আছে যে কিনা খেলবে, আমাদের বিশ্বাসটা সবার উপরে ছিল এবং একই জিনিস সেটাই প্রতিফলন হয়েছে মাঠে। আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি এবং ভালো খেলেছি। ভবিষ্যতেও সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে চায় চ্যাম্পিয়নরা। তানভীর আহমেদ, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম আরও একবার। পুতুলের গুলশানের ফ্ল্যাট ক্রোকে দুদককে আদালতের আদেশ, দুর্নীতি মামলার আসামিদের সম্পদ বিক্রি রোধে ব্যবস্থা গ্রহণ। অবৈধ সরকারের অন্যায় আদেশ পালনে সৎ পুলিশ সদস্যদের মাশুল দিতে হচ্ছে বললেন প্রধান উপদেষ্টা। জাতীয় পুলিশ সপ্তাহের উদ্বোধন। বাংলাদেশ এখন আর আইএমএফ ও বিশ্ব ব্যাংকের উপর নির্ভরশীল নয় বললেন অর্থ উপদেষ্টা। বাড়তি শুল্ক প্রত্যাহারের ক্ষেত্রে আলোচনা অব্যাহত। এবং চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে টাইগারদের 64 রানের লিড, সালমানের সেঞ্চুরি, ওপেনিংয়ে সেঞ্চুরি পার্টনারশিপের পর মিডল অর্ডারে বিপর্যয়। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ আর যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। প্রিয় দর্শক, ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।